ওয়েলকাম সবাইকে এসিসি মাধ্যমিকে। কেমন আছিস বল সবাই? আশা করি সবাই খুব ভালো আছিস। সো আজকে আমার তোদের সাথে লাইফ সায়েন্সের ফার্স্ট ক্লাস। তোরা হয়তো অলরেডি দেখে নিয়েছিস যে আমরা সেকেন্ড সামিটিভের সিলেবাস ডিসকাস করে ফেলেছি। সেকেন্ড সামিটিভ যেহেতু সামনে আর আমরা অনেকটাই লেট হয়ে গেছি, তো আমরা কিন্তু বংশগতি চ্যাপ্টারটা দিয়েই প্রথম ক্লাস আমাদের স্টার্ট করব। আর যেহেতু আমরা একটুখানি লেট হয়ে গেছি, তার জন্য আমি অলরেডি তোদের কাছে সরি চেয়ে নিয়েছি। সেটার জন্য কিন্তু আমি কিছু কম্পেনসেট তোদেরকে করব। সেটা কি করব সেটা ক্লাস করতে করতেই দেখতে পাবি। আরো কয়েকটা কথা যেটা আমি হয়তো সবসময় বলবো তোদেরকে, আজকে কিন্তু শুরুর দিন, যে আমরা কিন্তু মাথায় কোনো বার্ডেন রাখবো না আমাদের, যে প্রচুর কিছু মুখস্থ করতে হবে, আমাদের প্রচুর মাথায় হেডেক যাতে না হয়ে যায়। আমরা খুব ইজি ভাবে পড়বো, ইন্টারেস্টিং ওয়েতে পড়বো, আর প্রত্যেকটা কনসেপ্ট আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে, যাতে আমাদের মাথায় একদম গেঁথে থাকে, যাতে আমরা না ভুলে যাই। আর প্রচুর প্র্যাকটিস আমরা করতে থাকবো, যাতে আমাদের প্রবলেম না হয়। ঠিক আছে, তাহলে শুরু করি আজকের চ্যাপ্টার। সেটা হচ্ছে বংশগতি। তো বংশগতি শুরু করার আগে বা এর ব্যাপারে কিছু বলার আগে কয়েকটা জিনিস আমি তোদেরকে বলবো। আমি যদিও বা জানি যে সেই ব্যাপারগুলো তোরা জানিস, কিন্তু তাও একটু বলে নি। বংশগতি আসছি কোন দিক থেকে, সেটা হচ্ছে জনন। জনন মানে কি, বা জনন একটা প্রক্রিয়া, সেটা কি, জনন ব্যাপারটা কি? যখন জনিত্রী নিজ সত্তা বিশিষ্ট অপত্য সৃষ্টি করে, সেটাকে আমরা জনন বলি। তাহলে জনিত্রী মানে কোনো মাদার সেল, মানে মা বাবার থেকে অপত্য মানে নতুন জীব বা সন্তানের যে সৃষ্টি হচ্ছে, সেটা জনন। এবার নিজ সত্তা বিশিষ্ট বলতে, যে ধর একটা আম গাছ থেকে তো আমরা আম গাছই পাবো, একটা ডগির থেকে আর একটা ডগি পাবো, মানুষের থেকে মানুষই আসবে, আমরা আমাদের মায়ের থেকে এসছি। তো এই যে ব্যাপারটা মানে সেম কাইন্ড অফ, একই টাইপের, সেটাই বলছি যে নিজ সত্তা বিশিষ্ট। ঠিক আছে, তাহলে এই যে জনন প্রক্রিয়াটা হলো, এর পরেই আসছে হলো বংশগতি। এখানে গতি বলতে কি বুঝিয়েছে বলতো? ট্রান্সফার হওয়া, সঞ্চারিত হওয়া বা স্থানান্তর হওয়া। কিন্তু কি সঞ্চারিত হয়? সেটা হচ্ছে বৈশিষ্ট্য। মা বাবার থেকে বা আগের জেনারেশনের থেকে পরের যে জেনারেশনে যে বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত হচ্ছে, সেটাই কিন্তু আসলে বংশগতি। তো এই যে বংশগতি চ্যাপ্টারটা আমরা পড়বো, এই যে এত কিছু দেখবো, আরো অনেক কিছু এখানে জানতে পারবো আমরা। জেনেটিক্স চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো এই ব্যাপারটা যিনি প্রথম লক্ষ্য করেছিলেন, তিনি হলেন স্যার গ্রেগর জোহান মেন্ডেল। তো উনি ছিলেন অস্ট্রিয়ার একজন চার্চের একজন ফাদার। তো উনি ওনার চার্চের ওখানে কিছু গাছ, যেরকম কি গাছ উনি নিয়েছিলেন, সেটা হচ্ছে মটর গাছ। সো মটর গাছের সাইন্টিফিক নেম সেটা মনে রাখবি তোরা, পিজাম স্যাটাইভাম। তো এই গাছটা নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেছিলেন। তো উনি এদের মধ্যে সংকরায়ন ঘটান। এই সংকরায়ন ব্যাপারটা কি, এটাই আসবো, ইম্পর্টেন্ট একটা টার্ম আমরা পড়বো। আমরা আগে এই ব্যাপারগুলোতে মানে ওনার ব্যাপারে কিছুটা জেনে নিই, তারপরে যাচ্ছি। তো উনি যেহেতু এই জিনিসগুলো উনি লক্ষ্য করেন, দেখেন, প্রকাশ করেন, এর ভিত্তিতে উনি অনেক কিছু দিয়েছিলেন। ঠিক আছে, আমরা যখন চেকার বোর্ডস গুলো যখন দেখবো, এক সংকর জনন, দ্বিসংকর জনন, তো এই সমস্ত কিছুর জন্যই কিন্তু ওনাকে সুপ্রজনন বিদ্যার জনক বলা হয়, বা ফাদার অফ জেনেটিক্স কিন্তু আমরা উপাধি দিয়ে থাকি। ওনার জীবিতকালে উনি এটা দিয়েছিলেন, কিন্তু তখন কিন্তু অতটা প্রকাশিত হয়নি। তাই জন্য কিছু বিজ্ঞানী যেরকম ডি ভ্রিস, কোরেন্স অ্যান্ড শেরম্যাক, ওনারা কিন্তু ওনার এই আবিষ্কৃত যে জিনিসপত্রগুলো বা উনি যে এক্সপেরিমেন্ট করে গেছেন, সেগুলো আবার পুনরায় প্রকাশ করে। আর ওনার যে এই গবেষণার ফলাফল, সেটা কিন্তু ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি এই নিউজ পেপারটায় কিন্তু প্রকাশ হয়েছিল। আর উনি যে শুধুমাত্র এই জেনেটিক্স এর ব্যাপারে বা বায়োলজির ব্যাপারে, এই ব্যাপারেই যে উনি জীববিদ্যার প্রতি যে ওনার একদম খুব জ্ঞান ছিল, সেটাই শুধু নয়, উনি কিন্তু ম্যাথেও কিন্তু খুব ভালো ছিলেন, মানে ম্যাথামেটিক্সেও খুব ভালো ছিলেন বলেই উনি কিন্তু জিনোটাইপ ফিনোটাইপের যে রেশিওগুলো আমরা পাবো এক সংকর দ্বিসংকর জননে, সেগুলো কিন্তু উনি খুব ভালো করে এক্সপ্লেন করেছিলেন। সেটা আমরা নেক্সট দেখবো। ঠিক আছে, তাহলে আমরা এরপরে নেক্সট স্লাইডে যাই। সেটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। সেটা হলো, আমি যে বলেছিলাম তোদেরকে কম্পেনসেট করব, এই যে সেটা কোয়েশ্চেন। আমরা কিন্তু প্রচুর কোয়েশ্চেন সলভ করব। আমাদের যত রেলিভেন্ট, এরকম ভাবিস না যে কিছু একটা তুলে এনে এখানে বসিয়ে দিয়েছি, এগুলো সবটাই রেলিভেন্ট কোয়েশ্চেন, কোনো না কোনো সময় পিওয়াইকিউ তে এসেছিল, বা তোদের কোনো রিনাউন্ড বুকস এর তোরা যেগুলো ফলো করিস, সেখানেও কোথাও না কোথাও পাবি, যেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রথম যে কোয়েশ্চেনটা যেটা আমরা যাব, সেটা হলো মেন্ডেল পরীক্ষার জন্য যে গাছটি নির্বাচন করেছিলেন। এখানে বলবি যে মটর গাছ। এবার
মটর গাছ সেটা তো আমরা সবাই জানি, তার সাইন্টিফিক নেম জানাটাও জরুরি, কারণ সাইন্টিফিক নেম না জানলে এখানে করতে পারবি না। ওর মটর গাছের সাইন্টিফিক নেম হচ্ছে পিজাম স্যাটাইভাম। এটা তো উত্তর হয়ে গেলে এবার বলবে যে তাহলে এইগুলো তো আমি বাকিগুলো জানি না, বাকিগুলো আমার জানার দরকার নেই, আমি অপশন কাট আউট করে এখানে করব, তাই না? এখানে আমার তো বাকিগুলো জানার দরকার নেই। যেরকম ধর এখানে ম্যানজিফেরা ইন্ডিকা, ক্যাথারান্থাস রোজিয়াস এগুলো রয়েছে, এগুলো কি, এগুলো এটা ধর আমের, এটা নয়নতারা ফুলের, তো এগুলো আমার জানার দরকার নেই, আমার যেটুকু দরকার আমি সেটাকে মার্ক করে দিয়ে বেরিয়ে চলে আসবো। ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু অপশন কাট আউট করে এরপরেও দেখবি এগুলো করে করে কিন্তু আমরা অনেক কোয়েশ্চেন সলভ করব। নেক্সট যেটা আসছে, সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলে? যেহেতু ফাদার অফ জেনেটিক্স এটা অনেকটা শোনা শোনা টার্ম লাগে, তো সুপ্রজনন বিদ্যার জনক এটা মনে রাখি স্যার মেন্ডেলকে আমরা বলি। হলো? নেক্সট আমরা যেটাতে যাব সেটা হলো এই যে বংশগতি, যে সংজ্ঞাটা আমরা পড়ছি এখানে, বা বংশগতি তোদের যেটা বলে এলাম, যেরকম ধর মা বাবার থেকে যে বৈশিষ্ট্য গুলো সন্তানের মধ্যে আসে বা অপত্যের মধ্যে যে সঞ্চারিত হচ্ছে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, ধরো বল যে কেউ বলে যে মায়ের মতো ওর কার্লি হেয়ার হয়েছে, বা বাবার মতো লম্বা, বা বাবার মতো গায়ের রং, বা তারও আগের জেনারেশন যেরকম ধর ঠাকুমা দাদু বা দিদা দাদু, এদের কোনো একটা বৈশিষ্ট্য কারণ মানে তাদের পরের পরের জেনারেশনে দেখা যাচ্ছে, তো এই পুরো যে ব্যাপারটা সেটাকে আমরা বংশগতি বলি। আর বংশগতির উদাহরণস্বরূপ আমরা আই বল কালার অনেক সময় সেম দেখতে পারি, গায়ের রঙের দিক থেকে বল, চুলের ধরন, উচ্চতা, বা কারোর ধর অ্যাপিয়ারেন্স মানে বাহ্যিক গঠনটা, ধর মায়ের বাহ্যিক গঠনটা তার মেয়ের মতো, এরকম যে আমরা জিনিসগুলো বলি সেগুলোই হচ্ছে বংশগতি। তো বংশগতির যে সংজ্ঞাটা, যেটা আমি তোদের বলেছি বারবার করে, যে কি আমরা মুখস্থ করব না, আমরা ইজি ভাবে বুঝবো, যার জন্য আমাদের এই মুখস্থের জিনিসগুলো খুব ইজি হয়ে যায়। সংজ্ঞাতে কি বলেছে? কিছুই নেই, যে প্রক্রিয়ায় পিতামাতা বা জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে বা অপত্যের মধ্যে সঞ্চারিত হচ্ছে, মায়ের মতো বাবার মতো, এই যে ব্যাপারগুলো আমরা দেখতে পাই, যে বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা এই কথাগুলো বলি, সেটাকে আমরা বংশগতি বলছি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যাব হচ্ছে এই ব্যাপারটা, এটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটার উপরে বেস করে অনেক কিছু দেখতে পারবি, বুঝতে পারবি। সেটা কি? প্রভেদ বা ভ্যারিয়েশন। প্রভেদ বা ভ্যারিয়েশন কি? এই যে আমি বারবার বলছি মায়ের মতো বাবার মতো, তো মতো বলছি মানে মা বাবার পুরোটাই কপি পেস্ট হয়ে কিন্তু সন্তানের মধ্যে আসছে না, সন্তান সন্ততিতে যাচ্ছে না, বা অপত্যের মধ্যে যাচ্ছে না, পুরো কপি পেস্ট হচ্ছে না, মানে কিছুটা ধর আসছে মায়ের মতো, কিছুটা হচ্ছে বাবার মতো, কিছুটা হচ্ছে নিজের ভাই বোন, তার মানে মা বাবার ঠিক আছে গেল না, তাহলে তুই এটা ভাবলি যারা ভাই বোন হচ্ছে তারা কি সেম হবে? না, তাদের মধ্যেও ডিফারেন্স থাকবে চারিত্রিক দিক থেকে, ঠিক আছে? তো এই দেখার দিক থেকে তো আছেই, সেটা মানে সেটা তো আছে ইনক্লুডেড, কিন্তু এই যে ভ্যারিয়েশন মানে বৈশিষ্ট্য যে আলাদা আলাদা দেখা যাচ্ছে, চারিত্রিক যে পার্থক্য দেখা যাচ্ছে, পুরো কপি পেস্ট হচ্ছে না, সেটাকে আমরা প্রভেদ বা ভ্যারিয়েশন বলি। হলো? আচ্ছা, এর উদাহরণ দিলে যেরকম ধর দু ভাইয়ের উচ্চতা সেম হয় না, সেরকম গায়ের রঙও ভিন্ন হয়, এগুলোই হচ্ছে প্রকরণ, এগুলোই হচ্ছে ভ্যারিয়েশন। তাহলে এটার সংজ্ঞাটা দেখে নিই, জিনের মাধ্যমে বা পরিবেশগত কারণে, জিনের মাধ্যমে, জিন কি? যেরকম ধর সেলের ভিতর নিউক্লিয়াস থাকে, সেখানে ক্রোমোজোম থাকে, তার ভিতরে ডিএনএ গুলো সূত্রাকারে তৈরি হয়, তার ভিতরে জিন থাকে। তো জিন কি করে? এই বংশ পরম্পরায় বা বংশানুক্রমিক ভাবে বৈশিষ্ট্যগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন নিয়ে যায়, মানে বংশানুক্রমিক ভাবে বহন করে নিয়ে যায়। তো জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণ, যেটা এর পরেরটাতেই আমি আসছি এক্সাম্পলে। তো একই প্রজাতিভুক্ত জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করা যায়, তাদেরকেই কিন্তু আমি সেই ঘটনাটাকেই কিন্তু আমরা কি বলছি? প্রকরণ বা ভ্যারিয়েশন বলছি, বা এটাকে ভেদও বলা হয়ে থাকে। ক্লিয়ার? প্রকরণ ক্লিয়ার হয়ে গেছে? বংশগতি আর প্রকরণের ব্যাপারটা আই গেস বুঝতে পেরেছিস। নেক্সট আমরা যেটা দেখবো, অবশ্যই কোয়েশ্চেনে আসছি, যেটা তোদের বারবারই বলছি যে আমরা প্রচুর সলভ করব। তো প্রথম কোয়েশ্চেন দিয়েছে, দেখ এখানে বলেছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটা বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। তা বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত হচ্ছে প্রকরণ মানে ভ্যারিয়েশন, মানে কিছু ডিফারেন্স থাকবে। সুস্থ মানুষের অসুস্থতার কথা আমরা এখানে বলছি না, সেটাতে আমরা পরে আসবো। তো সেটা কি হতে পারে? গায়ের রং হতে পারে, উচ্চতা হতে পারে, তাই তো? এগুলো আমরা ভেদে বা প্রকরণে আমরা দেখতে পারি যে ডিফারেন্ট হবে, মা বাবার যেরকম আছে সেরকম নাও হতে পারে। নেক্সট যেটা আসছি, বংশগতি আর প্রকরণ সংক্রান্ত আলোচনা। এই যে আমি প্রথমেই বললাম যে জেনেটিক্স এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো এই যে বংশগতি বা প্রকরণের ব্যাপারে যেগুলো আলোচনা করা হয়, সেটা কোন শাখায় করা হয়? সেটা হচ্ছে জেনেটিক্স, বা এর অধ্যয়নটাকে আমরা কি বলি? জেনেটিক্স। ঠিক আছে?
নেক্সট নেক্সট হচ্ছে প্রকরণের বৈশিষ্ট্যর ক্ষেত্রে যদি আমরা বলি, এই যে ধর এই যমজ সন্তান বা আইডেন্টিক্যাল টুইন্স, নন আইডেন্টিক্যাল টুইন্সও হয়। আইডেন্টিক্যাল টুইন্স মানে হুবহু এক দেখতে, আর নন আইডেন্টিক্যাল মানে তাদেরকে মানে তারা যমজ কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। আমাদেরই ক্লাসে ছিল ক্লাসমেট, ওদের মোটামুটি 1 মিনিটের গ্যাপ রয়েছে, কিন্তু ওদের পুরো আলাদাই দেখতে, বোন মনে হয় কিন্তু আলাদা দেখতে, ঠিক আছে। আবার এরকম অনেকে আছে যারা যমজ নয়, আমারই একটা বন্ধু আছে যে তার দিদির থেকে 8 বছরের ছোট, কিন্তু দূর থেকে যদি তুই তাকে দেখিস ওর দিদি আর ওকে মানে একদম সেমই লাগবে, মানে গুলিয়ে ফেলবি। তো এই যে ব্যাপারগুলো ঘটে, বা এই যমজ সন্তানের মধ্যে আইডেন্টিক্যাল টুইন্স হুবহু সেম, গায়ের রং, গলার ভয়েস বল, হাইট বল, সবকিছু ধরছে, কিন্তু তার মধ্যেও কোনো না কোনো ডিফারেন্স তুই পাবিই পাবি। এরম কোনো কিছু নেই যে একই বংশে তাদের মধ্যে যমজ সন্তান হলো বলে তারা হুবহু এক, এটা হতে পারে না। কিছু না কিছু দিক থেকে তাদের ডিফারেন্স পাবি। যেরকম ধর পরিবেশের প্রভাব বলছি, বা খাদ্যাভ্যাস, জীবনযাপন, কেউ ধর হোমমেড ফুড খেতে ভালোবাসে, কেউ ধর জাঙ্ক ফুড খেতে ভালোবাসলো, কেউ ধর খুব স্বাস্থ্য সচেতন মানে জিম ফ্রিক যাকে বলি, ঠিক আছে, আর একজন ভীষণ অলস টাইপের, খুব ল্যাথখোর, অত ভালো ভালো লাগে না এক্সারসাইজ করতে, এরকম। তো আরো কিছু আছে যেরকম ধর পরিবেশগত প্রভাব, কেউ ধর একটুখানি ইন্ট্রোভার্ট, কারোর সাথে অতটা ধর মিশতে পারে না, আর আরেকজন আছে যে একটু এক্সট্রোভার্ট, মানে সবার সাথে মিলেমিশে থাকে। তো এই সমস্ত দিক থেকে হলেও এমনি তো দেখতে দেখতে তোরা বুঝে কোনো না কোনো সময় বোঝা যায় তার মা তাদেরকে কিভাবে বোঝে, নিশ্চয়ই শুধুমাত্র এটুকু দিয়ে নয়, কোনো না কোনো দিক থেকে তাদের ডিফারেন্স থাকবে, সে যতই যমজ হোক না কেন। হয়তো আমরা অনেকদিন দেখতে দেখতে বুঝে যাবো, কিন্তু তাদের এই চরিত্র দিক থেকেও বা চারিত্রিকগত বৈশিষ্ট্যও কিন্তু আলাদা থাকে। আচ্ছা, বংশগতি আর বিভেদ একে অপরের পরিপূরক কেন? বংশগতির মাধ্যমে কি হয়, বৈশিষ্ট্য সঞ্চারিত হয় একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে। প্রকরণ বা ভ্যারিয়েশন কি, সেটা হচ্ছে সঞ্চারিত তো হলো, কিন্তু সবটা হয় না, মানে কপি পেস্ট পুরো হচ্ছে এরকমটা নয়, কিছু আলাদা বৈশিষ্ট্যও তৈরি হয়, তো সেটা হচ্ছে প্রকরণ। তো এর মাধ্যমে কি হবে, বিবর্তন হতে পারে, বা যেটা আমরা অস্তিত্ব আর বিবর্তন সাহায্য করে। তো অস্তিত্ব বিবর্তনে মানে ধর আমার যে জেনারেশন বা আমার যে বংশ, আমার আগের আগের তার আগের জেনারেশন, সে আর আমার মধ্যে যদি কোনো ডিফারেন্স না থাকতো, ধর মানে মেন্টালিটির দিক থেকেই ধর বলছি, দেখতে তো আলাদা ঠিক আছে, কিন্তু সমস্ত বৈশিষ্ট্যগুলোই যদি আসতো, তাহলে তার যা ভাবনা, তার যা চিন্তাধারা, আমারও সেটা হতো, বা আমার পরের যে জেনারেশন যাবে তারও পরের যে জেনারেশন যাবে, তাহলে সেমই হবে। আলাদা তো কিছু তৈরি হচ্ছে না, কিন্তু আলাদা হয়, আমরা দেখতে পারি। তার সাথে তো আমার মানে সব দিক থেকে মেন্টালিটির মিল নেই, তাই না? সব দিকে তার যে চিন্তাধারাটা ছিল আমার যে সেম রয়েছে এরকমটা নয়। তার মানে কি আমরা একই বংশের নই? না, আমরা একই বংশের, কিন্তু আমাদের মধ্যে এই ভ্যারিয়েশনস গুলো ক্রিয়েট হয়, তাহলে এটা বিবর্তনে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটায় যাব, যেটা প্রকরণের উদাহরণ, তো আমি এটাকে হোল্ড করব, এটা আর এটার যে পরের যেটা রয়েছে সেটা হচ্ছে যে কানের লতি আর জিভ, এই দুটো ব্যাপারকে আমি হোল্ড করবো। এখন বলবি যে এখন তাহলে বলছে আমি এই জিনিসটা এত ক্লিয়ার ভাবে তোদেরকে বোঝাবো, এর থেকে যে কোনো বোধমূলক তোদের যদি প্রশ্ন দেয়, তোদের সেখানে কোনো প্রবলেম হবে না, একদম কোনো প্রবলেম হবে না। যাতে এটা পুরো ক্লিয়ার হয়ে যায়, তার জন্য যে দুটো জিনিস পড়া দরকার বা ইম্পর্টেন্ট, সেটা আমরা আগে দেখে নিই। আর এটা আমি তোদের এত ক্লিয়ার করে দেবো, নিজেরাই জানিস যে চেকার বোর্ড মতো হয়, নিজেরাই ক্রস করতে পারবি, চেকার বোর্ড বানাতে পারবি, আর পরীক্ষায় যা খুশি কোয়েশ্চেন দিক এটার থেকে সেটাতেই তোরা করে আসতে পারবি, একদম পেপার জ্বালিয়ে আসতে পারবি, ঠিক আছে। তো নেক্সট আমরা আসি এই দুটো পড়ার জন্য যেটা জরুরি, সেইটাকে আমরা পড়ে নিই। সেটা হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ডমিনেন্ট আর রিসেসিভ ক্যারেক্টার। ডমিনেন্ট আর রিসেসিভ এটা কি, ডমিনেন্ট মানে কি বা প্রকট মানে কি? প্রকট মানে কি বলতো, যেটা জোরালো, তীব্র, এটা বুঝি প্রকট বলতে। তো প্রকট বৈশিষ্ট্য হচ্ছে সেটাই যে নিজে প্রকাশিত হয়, অন্য বৈশিষ্ট্যকে চেপে দিয়ে বা সাপ্রেস করে দিয়ে নিজে প্রকাশিত হবে, সেটাই কিন্তু প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট। আর যেটা হচ্ছে প্রচ্ছন্ন, সেটা কিরকম হবে, প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে যে প্রকাশ পাবে না, কিন্তু প্রকট বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে কেউ প্রকাশ পাবে না, তাহলেও প্রকাশ পাবে। তাহলে যে প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশ পাচ্ছে না সে হচ্ছে প্রচ্ছন্ন, কিন্তু প্রকট যদি না থাকে তাহলে সে প্রকাশ পাবে। আমরা একটা ছোট এক্সাম্পল এখানে দেখে নিই। ধর একটা রাজার রাজত্ব রয়েছে, সেখানে কিং থাকে, ঠিক আছে, রাজা রয়েছে, আর রাজার প্রজারাও রয়েছে, এখানে ধর প্রজারা আছে। এবার বেশিরভাগ ক্ষেত্রেই রাজা এরকম হয় যে রাজা যে কথাটা বলবে রাজা মনে করে সেটাই ঠিক, আমি যেটা বলবো সেটাই হবে, প্রজারা সেটাই শুনবে, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়ে থাকে।
খুব কম সংখ্যক আছে যেখানে 20 to 10% যে রাজাও মনে করে যে না প্রজার কথা শোনা উচিত। তো প্রথম ক্ষেত্রটাতে আমরা দেখে নিই যে রাজা ভাবে রাজা যেটা বলবে সেটাই ঠিক, সেই কথাটাই চলবে, সেটাই চলে তার রাজত্বে। তাহলে রাজার কথা যখন চলছে সেটা তাহলে প্রকট বৈশিষ্ট্য। তার মানে প্রজার কথাও আছে কিন্তু রাজা সেটা প্রকাশ করতে দিচ্ছে না। প্রজাদেরও কথা আছে কিন্তু রাজা রাজার কথাতেই রাখছে, সেই কথাতেই রাজত্ব চলছে। কিন্তু ধর রাজাই থাকলো না, তখন প্রজারা যেটা নিজেদের মধ্যে ডিসকাস করবে, যে কথাটা ঠিক হবে, সেটা তো প্রকাশ হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। তাহলে সেটা প্রচ্ছন্ন। তাহলে এটা তখন প্রচ্ছন্ন যখন প্রকটের উপস্থিতিতে প্রকাশ পাচ্ছে না, কিন্তু যখন প্রকটটা থাকছে না তখন এই প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, প্রকট বৈশিষ্ট্যটার উপস্থিতিতেও প্রকাশ পাচ্ছে না, কিন্তু তার মানে কি ওর বৈশিষ্ট্যটা নেই, মুছে যাবে, এরকমটা নয়। ঠিক আছে, আর একটা যে বিষয় হয়, যে ক্ষেত্রে রাজা 10 to 20% ক্ষেত্রে যেরকম বললাম যে রাজা ভালো রাজা, সে মনে করে যে আমার এই কিংডমের জন্য বা আমার এই রাজত্বের জন্য প্রজাদের কথাটাও মানাটা জরুরি। তো রাজা তখন কি করলো, রাজা মনে করলো যে আমি 10টা কথা বলবো। রাজা নিজে 10টা কথা বলে, প্রজারাও 10টা কথা বলে। তো হলফনামা যখন প্রকাশিত হয় বা কোনো একটা রুলস বেরোচ্ছে যে এই মানতে হবে রাজ্যে, তখন দেখা যায় রাজার 7টা কথা নেওয়া হলো আর প্রজার 3টে কথা নেওয়া হলো। তো প্রজারা খুশিই হলো যে ঠিক আছে, আমাদের কথাও রাখা হয়েছে। কিন্তু এখানে যখন প্রকাশিত হয়, প্রজারা জানে প্রজাদের কথাও রাখা হবে, রাজার কথাও রাখা হবে। প্রজারা জানে না ওটা 5:5 হবে নাকি 7:3 হবে। তো দেখা গেল যে দুজনেরটা সমান সমান না হয়ে রাজারটা বেশি রাখা হয়েছে, প্রজারটা কম রাখা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রেও তো প্রকটই হলো ব্যাপারটা, কারণ রাজা এখানে লিড করছে, রাজার কথাগুলো বেশি। রাজা ভালো মানুষ, সেও প্রজাদেরও কথা নিয়েছে কিন্তু নিজের কথা বেশি রেখেছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা প্রকট থাকলো, কিন্তু এটা বিশুদ্ধ হলো না। এটা কি বিশুদ্ধ হলো? শুধু রাজার কথা আছে এরকমটা তো নয়। তো যখন বিশুদ্ধ হয় না, কিছু মিক্স আপ থাকে তার মধ্যে, সেটাই হচ্ছে সংকট। ঠিক আছে, সেটাই হচ্ছে সংকর। এই সংকরের ব্যাপারটা আমরা আরো ভালোভাবে পড়বো। আপাতত এইটুকু বোঝাটা তোদের মানে খুব ইম্পর্টেন্ট, এইটুকু বোঝাটা। আই গেস তোরা বুঝতে পেরেছিস, আর কোনো প্রবলেম নেই। প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যতে আর কোনো প্রবলেম থাকার কথা না, যেভাবে আমি বোঝালাম। তো এরপরে আমরা যেটা যাব সেটাও খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট আমরা মুভ করছি যে ব্যাপারটায়, সেটা হচ্ছে মিউটেশন। ঠিক আছে, প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাতে আবার আমরা আসবো, ওটার রিলেটেড যেটা বোঝালাম সেটা রিলেটেড আরো কিছু টপিক আছে, সেটা পড়বো। মিউটেশন ব্যাপারটা কি? মিউটেশন হচ্ছে যে জিন বা ক্রোমোজোম যদি হঠাৎ চেঞ্জ হয়ে যায়। হঠাৎ চেঞ্জ হয়ে যায় মানে কি? যেরকম ধর একটা সেল আছে, সেলের ভিতরে নিউক্লিয়াস আছে, যেটাকে ব্রেন অফ সেল আমরা বলে থাকি। তো এর ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম কি নিয়ে তৈরি হয়? সূত্রাকার এরকম ডিএনএ নিয়ে তৈরি হয়। ডিএনএ এর পার্টিকুলার পোর্শন গুলোতে একটা এরকম জিন থাকে। তো এই জিনটা কি করে? যে বংশানুক্রমিক ভাবে বৈশিষ্ট্যগুলোকে সঞ্চারিত করছে। এবার এখানে কি হয়, ডিএনএ যে আছে, যেরকম তোরা জানিস যে কম্পিউটার 0-1 কোড ছাড়া কিছু বোঝে না, তাই তো? 0-1 কোড ছাড়া কিন্তু কম্পিউটার কিছু বোঝে না। ডিএনএও কিন্তু সেরকম ওদের রাসায়নিক ভিত্তি থাকে, যেটা এটিজিসি, ও কিন্তু এটা কন্টিনিউয়াসলি কোড করতে থাকে। এবার ও এটাকে কপি করছে কপি করছে কপি করছে, এর ভিতরে জিনগুলো রয়েছে। হঠাৎ করে যেরকম কপি করছে সেরকমটা কপি না হয়ে অন্যরকম কিছু কপি করতে শুরু করলো। তাহলে ওদের মধ্যে একটা চেঞ্জমেন্ট এলো, হঠাৎ একটা পরিবর্তন, আকস্মিক পরিবর্তন। এই যে চেঞ্জমেন্টটা এলো সেটাকেই বলে মিউটেশন। এই মিউটেশনের উপরে আবার একটা জিনিস হয়, সেটা হচ্ছে মিউটাজেন। মিউটাজেন ব্যাপারটা কিরকম বলতো? ধর একটা রান্না করা হচ্ছে, তার মধ্যে একটু কোনো মশলা ছড়ালে ব্যাপারটা একটু ভালো লাগে, ঠিক আছে, বা আরো বেশি টেস্টি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো মিউটেশনটা হচ্ছে, তার উপরে ওই মিউটাজেন গুলো যদি চলে আসে, সে ব্যাপারটা আরো বেড়ে যায়। ঠিক আছে, এটা রিলেটেড যদি আর একটা এক্সাম্পল তোদেরকে দিতে হয় সেটা আমি বলবো। ধর ক্যান্সারের কথা বলি, কোনো একটা পলিউটেড এরিয়া যেখানে প্রচুর এয়ার পলিউশন, কলকারখানা রয়েছে, সেখানে ধর লাং ক্যান্সার হওয়ার চান্সেসটা হাই থাকে। ঠিক আছে, তো ধর কোন একটা মানুষের এরকম, আমরা কি জানি ক্যান্সারে কিরকম হয়, সেলগুলো বারবার ডিভাইড হতে থাকে, সেল ডিভিশন বারবার বারবার ঘটতে থাকে। তো তখন ওই যে ডাস্ট পার্টিকেল গুলো রয়েছে, তারা কিন্তু কার্সিনোজেন হিসেবে কাজ করে, মানে ওই জিনিসটাকে আরো বাড়িয়ে দিল, লাং ক্যান্সারটা হওয়ার চান্সেসটাকে আরো হাই করে দিল। ঠিক আছে, সেরকমই সেরকমই মিউটাজেনও তাই মিউটেশন হওয়ার ব্যাপারটাকে আরো বাড়িয়ে তোলে। এই মিউটেশনের অনেক ফলাফল আমরা দেখতে পাবো, ভালো খারাপ দুটোই। খারাপগুলো নিয়ে আমরা আলোচনা করব, জিনগত যে কারণগুলো, রোগ আছে সেগুলো। ভালো হচ্ছে বলতে পারি যে বিবর্তন হয়,
সেটা একটা ভালো ফলাফল, মানে ভ্যারিয়েশন সৃষ্টি হতে পারে। আর খারাপ ফলগুলো ওরকম যে অনেক রকমের ডিজিজ হতে পারে, যেরকম থ্যালাসেমিয়া হতে পারে, আবার কিছু কিছু ক্রোমোজোমাল ডিসঅর্ডারও হতে পারে, যেরকম ধর ডাউন সিনড্রোম, অটিস্টিক বেবি, এরকম হয়। ঠিক আছে, সেগুলো আমরা হায়ার ক্লাসে দেখতে পাবো, জেনেটিক্স যখন পড়িস যদি, তাহলে দেখতে পাবি। আচ্ছা, এর সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। তাহলে মিউটেশন ব্যাপারটা কি, সেটা হলো কোনো প্রজাতিভুক্ত জীবের যদি বংশানুক্রমিক ভাবে জীবকোষের মধ্যে সম্পৃক্তযোগ্য জিনের যে আকস্মিক পরিবর্তন, সম্পৃক্তযোগ্য জিন, এই সম্পৃক্ত ব্যাপারটা কি, সম্পৃক্ত মানে হচ্ছে মিশে যাওয়া। মিশে যাওয়া বলতে কিরম বোঝাচ্ছি, ধর তুই আর তোর বেস্ট ফ্রেন্ড, তোর বেস্ট ফ্রেন্ডের সাথে তোর খুব ভালো রিলেশন, এবার অন্য একজন আছে সে খুব বদমাশ টাইপের, ঠিক আছে, ও তোদের রিলেশনটা ঠিক সহ্য করতে পারে না। ও কি করলো, তোর বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে তোকে অনেক কিছু বলতে থাকলো, অনেক উল্টোপাল্টা কিছু বলতে থাকলো। এইখানে তোর যদি মাইন্ডসেট ঠিকঠাক না থাকে, তোর নিজের ধর স্ট্যান্ড পয়েন্ট থাকলো না, যেটা খুব খারাপ জিনিস, যে অন্যের কথায় প্রভাবিত হয়ে যাওয়া। তো এরকম কিছু থাকে যে কি অন্যের কথায় প্রভাবিত হয়ে যায়, ধর তুই প্রভাবিত হয়ে গেলি, তো এর ফলে কি হবে, তোর বেস্ট ফ্রেন্ডের সাথে তোর রিলেশনশিপটা খারাপ হবে, তুই তার ব্যাপারে অন্য কিছু ভাবতে থাকবি, তার সাথে বাজে বিহেভিয়ার করতে পারবি, তো চেঞ্জমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সম্পৃক্তযোগ্য জিন হচ্ছে ওরকমই, সব জিন, ডিএনএ সমস্ত জিন যে বদলে যায় বা চেঞ্জ হয়ে যায় এরকমটা নয়, কয়েকটা জিন এরকম আছে যারা এরকম হঠাৎ করে চেঞ্জমেন্ট শো করে। ঠিক আছে, তারা সম্পৃক্তযোগ্য, ঠিক আছে, প্রভাবিত হয়ে যায় কোনো কিছুর দ্বারা। তো তাদের যে চেঞ্জমেন্টটা হঠাৎ করে হয়ে যায়, তার ফলেই কিন্তু এই পরিবেশের যে কারণে, যে কোনো কারণেই হোক, যেরকম আমি তোদের ক্যান্সারের ওটা দিলাম, মিউটেশনের কথা বললাম, তো সেটাকেই কিন্তু আমরা মিউটেশন বলবো, হঠাৎ করে জিনের যে চেঞ্জমেন্টটা আসে। ক্লিয়ার এটা? নেক্সট যাচ্ছি। নেক্সট আমি তো বললামই যে কেন হয়, ডিএনএ কপি করতে করতে ভুল হয়ে যায়। আর কিছু কিছু আর বাইরের কারণ আছে, যেরকম ধর রেডিয়েশন, এক্স রেজ, ইউভি রেজ, জানিস আমাদের ওজোন লেয়ার খুব পাতলা হয়ে যাচ্ছে, ইউভি রেজ গুলো ঢুকছে, তো এগুলো অনেক কারণ থাকে। খারাপ ফল ভালো ফল দুটোই বলেছি, জেনেটিক্স ডিজিজ হতে পারে, ভালো ফলে ইভলিউশন হতে পারে, ঠিক আছে, ভ্যারিয়েশন অনেক সৃষ্টি হয়। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটাতে যাব সেটা হচ্ছে বৈশিষ্ট্য ও জিন। বৈশিষ্ট্য ও জিন বলতে এখানে জিন, দেখ জিন তো তোদের অলরেডি এক্সপ্লেন করলাম, যেরকম ধর আমাদের ইউনিট অফ লাইফ বলা হয় সেলকে, ঠিক আছে, বা কোষকে। তার মানে কি, কোষ যদি আমার শরীরে না থাকে তো আমি একটা জীবিত প্রাণী নই, আমি মৃত। তার মানে কোষ ছাড়া একটা প্রাণীকে তুই জীবিতই বলতে পারবি না, বাকি কাজ তো অনেক পড়ে। তো জিনও তাই, জিন হচ্ছে বংশগতির গঠনগত আর কার্যগত একক। তো এই জিনই যদি না থাকে তাহলে এই ট্রান্সফরমেশনটা হচ্ছে কি করে, এই যে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যে যাচ্ছে বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে কি করে, তাহলে সেটা হবে না। তাহলে এই হচ্ছে মেন। তাহলে জিন হচ্ছে বংশগতির গঠনগত কার্যগত একক, এটা ডিএনএ আরএনএ এর অংশ, যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। বৈশিষ্ট্য বা প্রলক্ষণ ব্যাপারটা কি, বৈশিষ্ট্য বা প্রলক্ষণ হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক্স, মানে মা বাবার থেকে তোকে আলাদা করা যাচ্ছে, যেটা থ্রুতে তোর ভাই বোনের সাথে তোর ডিফারেন্স আছে, তো এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। তার মানে বংশগত বৈশিষ্ট্য বহনকারী একটা নির্দিষ্ট একক, যা জীবকে একে অপরের থেকে আলাদা করে। ঠিক আছে, মা বাবার থেকে তোকে আলাদা করছে, তোর ভাই বোনের থেকে তোকে আলাদা করছে, তোর যে পরের জেনারেশন হবে তার থেকেও তোকে আলাদা করবে। সঞ্চারিত তো হবেই, বৈশিষ্ট্য তো যাবেই, কিন্তু তোর থেকে তাকে আলাদা যে করছে, সেই যে আলাদা আলাদা ব্যাপারগুলো, সেগুলোকে আমরা বলতে পারি যে ওর ক্যারেক্টারিস্টিক্স আলাদা, ওর থেকে ওর ক্যারেক্টারিস্টিক্স আলাদা, ওর ভাই বোনের মধ্যে কিছু মিল আছে, কিছু ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা তো ক্রিয়েট হতো না। এই যে একজনের থেকে আর একজনকে যে চিনতে পারছি, সেটা তো বৈশিষ্ট্যের মাধ্যমেই চিনতে পারছি, তাই না? আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা পড়বো, যেটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড এই বিষয়টা, সেটা হচ্ছে অ্যালিল আর লোকাস। তোরা জানিস, এবার এই অ্যালিল আর লোকাস পড়ার আগে আমরা এর ব্যাপারে না কিছু দেখে নিই, মানে খুব ইজি ভাবে এই ব্যাপারটা বুঝে নিই, যাতে আমাদের মাথায় ঢুকে থাকে, আমাদের কোনো প্রবলেম না হয়। তো একটু দেখি যে কিরকম ভাবে এটা বোঝানো যায়। আচ্ছা, ধর এটা সিনেমা হল আছে, ঠিক আছে, আচ্ছা আগে লোকাস বোঝাবো না, আগে ধর তোদেরকে অ্যালিল বোঝাই। অ্যালিল বোঝাতে গিয়ে একটা কথা বলি, ধর আমরা প্লে স্টোর থেকে অনেক অ্যাপ ডাউনলোড করি, সেরকম একটা অ্যাপ ধরে নিলাম ফেসবুক, ঠিক আছে। এবার এই ফেসবুকটা দুটো টাইপের হয়, একটা নর্মাল ফেসবুক হয়, একটা ধর ফেসবুক লাইট হয়, দুটো ভার্সন আছে। এই ফেসবুক লাইট দুটো তো একই তো, আলাদা তো কিছু নয়, ফেসবুকেরই দুটো ভার্সন। এবার এই ফেসবুক লাইটটা বেশিরভাগ ক্ষেত্রে কিপ্যাড ফোনে ইউজ করা হতো স্পেসের জন্য, ঠিক আছে, এখন স্ক্রিন টাচ ফোনে দুটোই করা যায়, দুটোই ইউজ করা যায়। তো ফেসবুকটা দুটো আলাদা কিছু হচ্ছে না, একটাই অ্যাপ দুটো রকমের,
তো সেটাই হচ্ছে অ্যালিলের ক্ষেত্রে, যে জিন জিন যদি আলাদা রূপ থাকে, জিনের যে আলাদা রূপ বা ভিন্ন রূপ, সেটাকেই আমরা অ্যালিল বলছি। ক্লিয়ার? অ্যালিল তাহলে ক্লিয়ার হলো। তো অ্যালিলে কি বলছে একটু দেখে নি। সমস্ত ক্রোমোজোমের কোনো একটা পার্টিকুলার বিন্দুতে যখন জিনের ভিন্ন রূপভেদ যে আমরা দেখা যায়, তো সেইটাকেই আমরা কি বলছি? অ্যালিল বলছি। জিনের ভিন্ন রূপ দেখা যাচ্ছে কোথায়? সমস্ত ক্রোমোজোম। এই সমস্ত ক্রোমোজোম ব্যাপারটা কি? হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম মানে যখন একটা বেবি আসছে, তার মায়ের থেকে বাবার থেকে দুজনের থেকেই ক্রোমোজোম আসছে, তার মানে একটা ক্রোমোজোম আসছে না, মানে জোড়ায় আসছে। তার মানে ক্রোমোজোম যখন থাকে জোড়ায় অবস্থান করে। আবার মা বাবার মধ্যেও যে ক্রোমোজোম এসছিল, সেটাও তো জোড়াতেই এসছিল, তাদের মা বাবার কাছ থেকে জোড়াতে এসছিল। তাহলে সমস্ত ক্রোমোজোম কিন্তু সব সময় জোড়ায় অবস্থান করে, তার জন্যই কিন্তু অ্যালিল গুলো জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে, জোড়ায় জোড়ায় অবস্থান করে। বোঝা গেল? তাহলে অ্যালিল ক্লিয়ার আমাদের। নেক্সট আমরা আসবো হচ্ছে লোকাসে। আচ্ছা, তাহলে এবার একটুখানি লোকাসটাও আমরা বুঝে নিই। লোকাস ব্যাপারটা কি? ধর একটা সিনেমা হল আছে, সিনেমা হলে কি থাকে? আমাদের স্ক্রিন থাকে, আর কি থাকে? এখানে সিট থাকে। ঠিক আছে, এবার ধর তুই সিনেমা দেখতে যাবি। এবার তুই সিনেমা দেখতে যাবি, সে তুই একা যাবি না কারোর সাথে যাবি সেটা তোর ব্যাপার। ভুলেও এখন যাস না, এক্সাম হয়ে যাক তারপরে যাস। কারোর সাথে গেলে সেটা তোর ব্যাপার, তোর পার্সোনাল ব্যাপার। ধর তোরা যাচ্ছিস, দেখ আমি এখনই বলে নিলাম যে তোরা যাচ্ছিস, না না মানে তুই একাও যেতে পারিস, কারোর সাথেও যেতে পারিস। তো তুই যখন সিনেমা হলে যাবি, তো তোর কাছে একটা টিকিট থাকবে, টিকিট ছাড়া তো তোকে ঢুকতে দেবে না। এবার টিকিটে তোর নাম্বার লেখা থাকে, কি নাম্বার? সিট নাম্বার। তো এরকম করে ধর সিট নাম্বার গুলো রয়েছে। এবার তুই যখন সিনেমা হলে ঢুকবি, তুই কিন্তু পার্টিকুলার একটা সিটে গিয়েই তো, মানে তোর সিটটাতে গিয়েই বসবি। তুই ধর তোর A1 সিট নাম্বার আছে, তুই গিয়ে বসতে চাইছিস A2 তে, তোকে ধাক্কা মেরে উঠিয়ে দেবে, কারণ ওটা তো সিট নাম্বারই না। তুই ওখানে বসবি কেন? বেকার বেকার বসবি না। তাহলে তোর যেটা সিট নাম্বার তুই সেটাতেই বসবি। তো তুই ভাবছিস যে কি এখানে B1 ভালো সিট, আমি গিয়ে বসে যাই। হবে না বাবা, ওসব হয় না। তো তুই পার্টিকুলার তোর সিট নাম্বারে গিয়ে বসছিস। এই ক্ষেত্রে যদি আমি এটাকে মনে করি একটা ক্রোমোজোম আর তুই হয়ে গেলি জিন, এবার জিন যে পার্টিকুলার জায়গাটায় গিয়ে বসছে সেটাই হয়ে গেল কি? লোকাস। ঠিক আছে, সেটাকেই আমরা বলি হচ্ছে লোকাস। তাহলে লোকাস ক্লিয়ার। আমরা একটুখানি দেখে নিই লোকাসে কি বলেছে। ক্রোমোজোমের উপর যে নির্দিষ্ট স্থানে কোনো জিন অবস্থান করে তাকে আমরা কি বলবো? লোকাস বলবো। এখানে ডায়াগ্রামটাতে দেখ, এটা একটা সমস্ত ক্রোমোজোম, যেখানে পার্টিকুলার জায়গায় জিন এই যে অবস্থান করছে, এটা প্রকট অ্যালিল, প্রচ্ছন্ন অ্যালিল বলা রয়েছে। এটা ক্লিয়ার হলো? বাজে লাগছে, দাঁড়া। প্রকট অ্যালিল, প্রচ্ছন্ন অ্যালিল বলা রয়েছে। তাহলে পার্টিকুলার একটা জায়গায় গিয়ে যে বসছে জিনটা, সেইটাকে আমরা কি বলছি? লোকাস বলছি। আর জিনের যে ভিন্ন রূপে বসেছে, একটা প্রকট হিসেবে একটা প্রচ্ছন্ন হিসেবে, সেটাকে আমরা প্রকট অ্যালিল, প্রচ্ছন্ন অ্যালিল বলছি। ক্লিয়ার হয়েছে? অ্যালিল আর লোকাস ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা যেটাই যাব সেটা কি আছে? হ্যাঁ, কোয়েশ্চেন আছে। তো আমরা কোয়েশ্চেন দেখি এখানে কি বলেছে। বলেছে জিন আর লোকাস একে অপরের সাথে কিভাবে কানেক্টেড রয়েছে, ইস্টু দিয়ে রয়েছে, মানে জিন আর লোকাস কানেক্টেড। তাহলে ডিএনএ সাথে কে? জিন আর লোকাস কি পড়লাম? জিন পার্টিকুলার একটা জায়গায় গিয়ে বসছে ক্রোমোজোমের, তো এটা ওটার সাথে কানেক্টেড। জিন একটা জায়গায় গিয়ে বসছে, লোকাসের মধ্যে বসছে। ডিএনএ তাহলে কোথায় থাকে? অবশ্যই ক্রোমোজোমে থাকে, যেটা তোদেরকে আমি বললাম তখন। কি হবে? ক্রোমোজোমের সাথে কানেক্টেড হবে। নেক্সট কোয়েশ্চেন যেটা আসবো সেটা দেখে তোরা আমাকে বলতে পারিস যে এটা তো সবটা পড়িনি, তাহলে কি করে করব? ওই যে বললাম, অপশন কাট আউট করে আমরা করব। এরকম আমরা প্রচুর প্র্যাকটিস করব, যেটাতে ধর কোনো একটা বিষয় তুই জানিস না, বা তোর ধর হঠাৎ করে মনে পড়ছে না, আমরা তো পড়বো সব, মনে পড়ছে না, তখন কি করবি? অপশন কাট আউট করার চেষ্টা করবি। ঠিক আছে, আচ্ছা, এটাই আমরা দেখি যে অ্যালিল বা বৈশিষ্ট্যগুলো হোমোজাইগাস আর হেটারোজাইগাস উভয় অবস্থাতে। আচ্ছা, হোমোজাইগাস হেটারোজাইগাস জানি না, হোমোজাইগাস হেটারোজাইগাস দেখে নি, কি প্রবলেম আছে? হোমোজাইগাস হেটারোজাইগাস, হোমো মানে হচ্ছে কি? সমান বা একই। যখন মা আর বাবার থেকে কোনো বৈশিষ্ট্যের জন্য একই রকমের জিন আসে সন্তানের শরীরে, সেটা হচ্ছে হোমোজাইগাস। হেটারোজাইগাস মানে হচ্ছে অসমান বা আলাদা। তার মানে যখন একটা বৈশিষ্ট্যের জন্য মা বাবার থেকে মানে ভিন্ন ভিন্ন দুটো মানে দু রকমের আর কি ভিন্ন ধরনের জিন সন্তানের কাছে আসে কোনো বৈশিষ্ট্যের জন্য, সেটাকে আমরা হেটারোজাইগাস বলছি। তাহলে হোমো মানে সেম, হেটারো মানে আলাদা। হোমো হেটারো এই দুটো মাথায় রাখ,
যাতে সেটার সাথে যেটাই হোক না কেন এরপরে অনেক কিছু পড়বি, সেটা যাতে মনে থাকে। হোমো মানে সেম বা সমান, হেটেরো মানে আলাদা। তাহলে আমরা দেখে নিই হোমোজাইগাস আর হেটেরোজাইগাস যেটা বলেছে। আচ্ছা, এর আগে আর একটা জিনিস, এটা বলার আগে একটা জিনিস এখানে বলে রাখি, যখন স্যার মেন্ডেল আলোচনা করেছিলেন ওনার গাছগুলো নিয়ে বা এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন, তো উনি তখন কি করেন, উনি তো দুটো রকমের গাছ নেন, একটা লম্বা গাছ একটা বেটে গাছ, একটা লম্বা মটর গাছ বেটে মটর গাছ। তো উনি লম্বা মটর গাছটাকে ধর কিছু একটা দিয়ে ডিনোট করছেন, মানে আমরা যেরকম পড়ি না যে ম্যাথসে ধর ডিস্টেন্স কে ডি বলছি, তারপরে টাইম কে টি বলছি, তো উনিও এই যে উচ্চতাটা নিয়েছিলেন তার নিরিখে এটাকে ক্যাপিটাল দিয়ে লম্বা বলেছিলেন, আর এটাকে কি বলেছিলেন, স্মল, মানে বেটে যেহেতু এটা স্মল টি দিয়ে বেটে বলেছিলেন। এবার এখানে যে অ্যালিল আসছে, তোরা এখন তো আমাকে বলবি যে অ্যালিল মানে তো জিনের ভিন্ন রূপ, তাহলে এরকম যদি হয় তাহলে কি জিনের ভিন্ন রূপ আসছে না? অবশ্যই জিনের ভিন্ন রূপ আসছে। কিভাবে আসছে সেটা এখানে বুঝিয়ে দিই। ধর দুটো লম্বা মটর গাছের মধ্যে ক্রস করানো হচ্ছে, লম্বা মটর গাছ, এর থেকে কি আসবে, গ্যামেট আসবে। আচ্ছা, গ্যামেট কি? গ্যামেট কি? জননে অংশগ্রহণকারী বিশেষ ধরনের কোষ। জননে অংশগ্রহণকারী বিশেষ ধরনের মানে আমাদের ধর ফিমেল আর মেল বডিতে রিপ্রোডাক্টিভ অর্গান আছে। এবার রিপ্রোডাক্টিভ অর্গানের শুধু মিলন ঘটলেই একটা বেবি চলে আসবে সেটা তো হবে না, তার মধ্যে যে কোষগুলো এক্সট্রা ভাবে যে কাজটা, মেনলি কাজটা যে করে সেটা কারা? শুক্রাণু আর ডিম্বাণু। পুরুষের থেকে শুক্রাণু, মহিলাদের থেকে ডিম্বাণু, দুটো ফার্টিলাইজ করবে, জাইগোট উৎপন্ন হবে। তো সেইটাই হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে গ্যামেট আসবে দুজনের থেকে, এটা ধর ফিমেল মেল এরম ভাবে ধরে নিলাম। গ্যামেট এলো, এদের মধ্যে ক্রস করালাম, যেটা এলো সে তো লম্বাই এলো, তার মানে কি ওর অ্যালিল নেই? ওর কি অ্যালিল আমি এটাকে বলতে পারি না, জিন বলতে পারি না? তো অ্যালিল তো বলবোই, এই যে মায়ের থেকে এক রকমের এসছে, বাবার থেকে এক রকমের এসছে, হতেই পারে সেটা সেম, হতেই পারে সেটা হোমোজাইগাস, হেটেরোজাইগাস নয়, একই এসছে, উচ্চতার জন্য একই এসছে, তো সেটাই হলো মায়ের থেকেও এসছে বাবার থেকেও এসছে। এটাই তো ব্যাপার, অ্যালিলের ব্যাপারটা তো হচ্ছে এটাই, ঠিক আছে? তো এখানে দুজনেরই আসছে, তার মানে জিনের ভিন্ন রূপ তো হচ্ছেই, ভিন্ন তো রূপ মায়ের থেকে বাবার থেকে। এবার যদি এরকমটা হতো যে ধর এটা এখানে মুছে দিয়ে একটু বোঝাই, ধর এরকম হতো দুটো আলাদা হতো, তখন তো তোরা বুঝতেই পারতি যে এই যে দুটো আলাদা হচ্ছে, এদের থেকে আলাদা আলাদা গ্যামেট আসবে, এদের থেকে আলাদা গ্যামেট আসবে, এখান থেকে আলাদা আলাদা তৈরি হবে, আলাদা আলাদা তৈরি হবে। তো এই যে ডিফারেন্টটা হচ্ছে, এটাকে যখন অ্যালিল বলছিস তাহলে ওটাকেও তো অ্যালিলই বলবো, ওটাকে তো অন্য কিছু বলবো না, ওটাও অ্যালিল, ওটাও মা বাবার থেকে আসে, এরা আলাদা আলাদা এসছে কিন্তু ওরা একই রকমের এসছে, ওরা একই, দুটোই ক্যাপিটাল টি এসছে, এটা একটা ক্যাপিটাল টি একটা স্মল টি এসছে। ক্লিয়ার? তাহলে এই কোয়েশ্চেনটার ব্যাপারে যদি আমরা বলি, সেক্ষেত্রে কি বলেছে, অ্যালিল বা বৈশিষ্ট্যটি হোমোজাইগাস হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশিত হয়, তাকে প্রকট বলে। উভয় অবস্থাতে মানে, উভয় অবস্থা বলতে কি বোঝাবে, ধর দুটো লম্বা গাছের মধ্যে করছি তো আমরা এরকম পাবো, দুটো বেটে গাছের মধ্যে করছি তো আমরা কি বৈশিষ্ট্য পাবো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাবো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাবো, ঠিক আছে? এবার এই প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা আমি আগে বুঝিয়ে দিয়েছি যে এখানে যেহেতু পুরোটাই প্রকট, তার জন্য এখানে লম্বাই আসবে, এখানে প্রচ্ছন্ন আছে, এর পরে যে আসবে সে হচ্ছে সংকর হবে। যেরকম ধর যে এই যে হেটারোজাইগাস অবস্থাতে, হেটারোজাইগাস অবস্থা, হোমোজাইগাস অবস্থা বলে যে হেটারোজাইগাস অবস্থা, হেটারোজাইগাস যখন অবস্থা হবে কিরকম, একটা লম্বা একটা বেটে, একটা লম্বা বেটের ক্ষেত্রে কি হবে, এরকম গ্যামেট আসবে, এই দুটোকে যখন ক্রস করাবো এইটা তৈরি হবে। তাহলে এও তো প্রকটই হলো, এও প্রকট হচ্ছে, এও প্রকট হচ্ছে, এ প্রকট প্রচ্ছন্ন, মানে হোমোজাইগাস অবস্থাতে প্রকট প্রচ্ছন্ন দুটোই হচ্ছে। কিন্তু যখন হেটারোজাইগাস অবস্থা আসছে, যখন দুটো আলাদা নিচ্ছি, তখন কিন্তু আমার প্রকটটাই আসছে, সে সংকর হোক আর যাই হোক, এটা সংকর হচ্ছে, মানে এইটাই, মানে এই যে, আর এখন আবার একটা কথা বলতে পারিস যে এটাই প্রকট বৈশিষ্ট্য, সেটা আমরা বুঝছি কি করে, এখানে আমরা বুঝতে পারছি স্যার মেন্ডেল তো এমনি এমনি বলেননি বাবা, উনি দেখেছেন একটা লম্বা একটা বেটে গাছের মধ্যে ক্রস করিয়ে দেখালেন, যেটা এলো সে প্রকট বৈশিষ্ট্য এলো, মানে সে লম্বাই এলো, তার মধ্যে যতই তার এই জিনটা থাক না কেন, কিন্তু এই যে প্রকাশ পাচ্ছে লম্বা গাছই হচ্ছে, বেটে গাছ হচ্ছে না, তাই জন্য এই লম্বাটাকে আমরা প্রকট বলি, এটাকে আমরা প্রচ্ছন্ন বলি। তাহলে হেটারোজাইগাস হোমোজাইগাস দুটো অবস্থাতেই যেটা প্রকাশ হয় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য।
প্রচ্ছন্ন নয়, প্রচ্ছন্ন তো হচ্ছে হোমোজাইগাসে হবে, ঠিক আছে, কিন্তু উনি এখানে কোয়েশ্চেনে কি আছে, হেটেরোজাইগাস হোমোজাইগাস দুটোতেই বলেছে, তাহলে দুটোতে যেটা হবে সেটা কিন্তু প্রকট প্রচ্ছন্ন হবে। মানে প্রকট প্রচ্ছন্ন দুটোই হয় হোমোজাইগাসে, আর হেটেরোজাইগাসে প্রকট বৈশিষ্ট্য দুটোতে বলেছে, তাই জন্য তোর অ্যান্সার প্রকট হবে। তাহলে এখানে অপশন কাট আউট করে বের করে দিলি। আর এই যে দুটো থাকলো এটা আমরা জানি না, তাহলে এটার সাথে এটা মিলছে না, এটা যাওয়ার দরকার নেই, এরপরে তো আমরা আসবো এগুলো পড়বোই। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আমরা যাব কিসে যাব, হ্যাঁ এই যে একটা ব্যাপার যেটা হচ্ছে কি সংকরায়ন। সংকরায়ন ব্যাপারটা কি, হাইব্রিডাইজেশন ব্যাপারটা কি। অনেক সময় শুনবি যে আমরা বলি যে অনেকে বলে হাইব্রিডের জিনিস আমরা খাই, বা হাইব্রিড এই ব্যাপারটা আমরা অনেক ইউজ করি। তো এই হাইব্রিড ব্যাপারটা কি, যখন কোনো একটা বৈশিষ্ট্য আমরা পিক করছি, ধর উচ্চতা পিক করছি, কিন্তু সেটা দুটো রকমের, মানে একটা লম্বা একটা বেটে, তার মানে বিপরীত বৈশিষ্ট্য দুটো জীবের মধ্যে যখন মিলন ঘটে, বিপরীত বৈশিষ্ট্যের, একটা লম্বা মটর গাছ একটা বেটে মটর গাছ, তাহলে দুটো তো বিপরীত বৈশিষ্ট্যের হচ্ছে, এটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে বেটে, তাহলে দুটো বিপরীত বৈশিষ্ট্যগুলোর মধ্যে যখন আমরা ক্রস করাচ্ছি তখন যেটা তৈরি হবে সেটা কে তৈরি হচ্ছে, একটু আগেই দেখালাম, এরকম তৈরি হয়, এর থেকে একটা গ্যামেট আসবে, এর থেকে একটা গ্যামেট আসবে, দুটো মিলিয়ে এরকম সংকর তৈরি হবে। প্রকটই হবে, লম্বাই হচ্ছে কিন্তু সংকর তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি সংকর লম্বা। সংকর লম্বা আমরা এটাকে বলবো। আর এইটা কিন্তু একটা প্রকট বৈশিষ্ট্য, মানে লম্বাই হবে, তাই জন্য একে আমরা সংকর লম্বা বলছি। আর এই পুরো ব্যাপারটা যেটা ঘটছে সেটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। দুটো আলাদা বৈশিষ্ট্যের যখন মিলন ঘটছে তখন সেটাকে আমরা হাইব্রিডাইজেশন সংকরায়ন বলবো। এখানে বিশুদ্ধ জীব বলতে এই যে এখানে আবার এই যে সমবৈশিষ্ট্যের মিলনে, এই ক্ষেত্রে কি তাহলে বলবি না যে অ্যালিল নেই, অ্যালিল তো আছেই, যেরকম বললাম মায়ের থেকেও আসছে বাবার থেকেও আসছে। এইখানে হচ্ছে সংকর জীব, যেটা দুটো আলাদা, লম্বা নিচ্ছে বেটে নিচ্ছে, তারপরে যে তৈরি হচ্ছে সে সংকর তৈরি হচ্ছে। আর সংকর ব্যাপারটা যখন আসবে, যখন রাজা প্রজা দুজনেরই ব্যাপার আসবে, ঠিক আছে, রাজার কথাও থাকবে প্রজার কথাও থাকবে। সংকর ব্যাপারটাতে আর একটা জিনিস তোদেরকে বোঝাবো, রাজা প্রজার এই জায়গাটাতে যেটা আমি তোদেরকে বুঝিয়েছিলাম, যে কোথায় গেল, যেটা কিং এর ব্যাপারে তোদেরকে বললাম, যে রাজা প্রজা দুজনেরই যখন কথা থাকে তখন আমরা কি করি, যে একটাকে প্রকট ধরি একটাকে প্রচ্ছন্ন ধরি। এবার রাজার কথা থাকলে সেটাকে প্রকট, রাজা যদি না থাকে প্রচ্ছন্ন হলো, কিন্তু রাজার কথাও থাকছে প্রজার কথাও থাকছে, রাজা বেশি প্রজা কম, সেক্ষেত্রে যেটা হবে সে সংকর তৈরি হবে। মানে সংকর মানে হাইব্রিডাইজেশন হচ্ছে, মানে রয়েছে দুজনেরই কথা, বেশি প্রকাশ পাচ্ছে এটা, তো সেরকম গাছের ক্ষেত্রেও তাই, লম্বাই হচ্ছে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাও থাকছে, ঠিক আছে, তাই জন্য ওটাকে আমরা কি বলি, সংকর বলি। হলো, তাহলে সংকর মানে হাইব্রিডাইজেশন ক্লিয়ার হয়েছে, কি বলেছি। এবার এটার উপরে বেস করে আমরা কিন্তু ওই জীব আর কানের লতি এটা আমরা বুঝবো। আর এটা এত ভালো করে বুঝবি যে কোনো কোয়েশ্চেন দিক, যা বললাম বোধমূলক যে কোনো কোয়েশ্চেন দিক, মার এরকম বাবার এরকম, তাহলে সন্তানের কিরম হবে সব নিজেরাই করতে পারবি। তাহলে ওটাতে চলে আসি, যেটা আমি তোদেরকে হোল্ড করে রেখেছিলাম, জীবের আর কানের লতির ব্যাপারটা। জীব আর কানের লতি এই দুটো হোল্ডটা আমি তুলে দিলাম। প্রথমে জীবের কথা যদি বলি, দু ধরনের দেখতে পাবি, কিরকম, একটা রোলার একটা স্বাভাবিক। রোলার জীব যেরকম ধর আমি রোল করতে পারি, এই যে এরকম আমি রোল করছি, ঠিক আছে, এবার রোল করছি যে এটা পুরোটা রোল হচ্ছে না, 80% মানে 65 to 80% মতো রোল হয়। এবার কিছু মানুষ আছে যারা রোল করতে পারে না, মানে তাদের জীব এরকম করে চেষ্টা করে ওরা রোল করতে পারে না, তার মানে কি আমি স্বাভাবিকভাবে রাখতে পারি না, তা তো নয়, আমি রোল করতে পারি, আমি স্বাভাবিকভাবে, আমি যদি স্বাভাবিকভাবে রাখতে নাই পারি আমি তোদের সাথে কথা বলছি কি করে, স্বাভাবিকভাবে রাখতে পারি বলি কথাটা বলছি, এই যে এরকম ভাবে, ঠিক আছে, রোল করতে পারি, কিন্তু অনেকে আছে রোল করতে পারে না। তো যারা রোল করতে পারে তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যারা রোল করতে পারে না তাদের হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর এই জিনিসটা মনে রাখবি, জীব রোল করার যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু অষ্টম জোড়া ক্রোমোজোমে ওই জিনটা কিন্তু অবস্থান করে, মানে আমার সেটা অবস্থান করছে বলে আমি কিন্তু রোলটা করতে পারছি, ঠিক আছে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কানের লতি, যেটাতে আমি তোদেরকে চেকার বোর্ড বা ক্রস করে দেখাবো আমারটা দিয়ে, মানে সেক্ষেত্রে হচ্ছে আমি তোদের এক্সপেরিমেন্টের জিনিস, মানে আমি হচ্ছে গিনিপিগ, এখানে আমাকে দিয়ে আমি এক্সপেরিমেন্টটা করে দেখাচ্ছি যাতে তোদের বুঝতে একটুখানি সুবিধা হয়। তো আমরা এখানে দেখে নিই মুক্ত কানের লতি আর যুক্ত। মুক্ত মানে কি, যেটা জোড়া থাকে না গালের সাথে, আর যুক্ত মানে যেটা জোড়া থাকে। তোরা দেখতে পাচ্ছিস কিনা আমি জানি না, আমার কানের লতি এই যে যেটা আছে সেটা কিন্তু যুক্ত,
যুক্ত কানের লতি। আর মুক্ত যারা হয় তাদের কিন্তু প্রকট বৈশিষ্ট্য থাকে, যুক্তদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে। এবার এটা রিলেটেড আমি একটা জিনিস তোদেরকে বোঝাই, সেটা হলো যদি আমি আমার ক্ষেত্রে ধরে নিই, আমার কিন্তু যুক্ত, ঠিক আছে? আচ্ছা, মুক্ত আর যুক্তকে আমি কিছু একটা দিয়ে ডিনোট করে নিই, তাহলে আমার সুবিধা হবে। মুক্তকে আমি ধরলাম ক্যাপিটাল ই, আর যুক্তকে আমি ধরলাম স্মল ই। এবার যদি আমি আমার বাবা মার ক্ষেত্রে দেখি, ধর মা আর বাবার ক্ষেত্রে দেখলাম আমার, এখানে মায়ের ক্ষেত্রে আমি মায়েরটা দেখেছি যে মায়ের হচ্ছে যুক্তলতি, মানে গালের সাথে এই যে এটা লাগানো, ঠিক আছে? বাবারটা আমি ঠিক খেয়াল করিনি, তাহলে আমি দেখি যে এখানে পসিবিলিটি কি কি হতে পারে। ধর আমি একটা তো পসিবিলিটি যেটা হবেই, সেটা হচ্ছে যদি মায়ের যুক্ত হয়, মায়ের তো যুক্তই, বাবারও ধর যুক্তলতি হলো, তাহলে আমার কি হবে? এখান থেকে গ্যামেট এলো, আমার যুক্তলতি হলো। কিন্তু এই বিষয়টা আমি ঠিক প্রপারলি জানি না যে বাবার লতিটা যুক্ত কিনা, সেটা আমি জানি না। এই তো একটা পসিবিলিটি হতে পারে। নেক্সট যেটা হলো সেটা হচ্ছে মায়ের ধর আমি ধরে নিলাম যুক্তলতি, বাবারটা আমি ধরে নিলাম একদম বিশুদ্ধ, মানে মুক্তলতি। মুক্তলতি বিশুদ্ধ কেন বলছি? কারণ শঙ্করও হতে পারে, সংকটটাও হতে পারে। আমি এখানে বিশুদ্ধতা ধরে নিলাম, এই যে ধর এরকম ধরলাম। তাহলে এখান থেকে যে গ্যামেট গুলো আসবে, এটা এলো, এখান থেকে ক্যাপিটাল এলো, এর মধ্যে ক্রস হলো, এটা তৈরি হলো। তাহলে এটা কি আমি হলাম? এটা কি আমার সাথে মিললো? এটা কি আমার সাথে মিললো? একদমই না, একদমই না। এটা যেটা তৈরি হলো এটা কিন্তু মুক্ত তৈরি হলো, আর শঙ্কর এটা, ঠিক আছে? শঙ্কর প্রকট, ঠিক আছে? এটা শঙ্কর বৈশিষ্ট্য। তাহলে মুক্তলতি, আমার তো মুক্ত নয়, আমার তো যুক্তলতি। আর যুক্ত যাদের রিসেসিভ ক্যারেক্টার মানে প্রচ্ছন্ন থাকে, তাদের আর বিশুদ্ধ কেউ তো যুক্তলতিই থাকবে। শঙ্কর প্রচ্ছন্ন তো আর হয় না, তাই না? শঙ্কর বেটে তো আর আমরা দেখতে পাবো না গাছের মধ্যে। তাহলে এইটা আমার জন্য বিগ নো, হবেই না, একেবারেই হবে না। কিন্তু আমার যদি মায়ের যুক্তলতি যুক্তলতি থাকে, আর বাবার ধর আমি আগেরটাই দেখলাম পুরোপুরি মুক্ত, এখন যদি আমি শঙ্কর মুক্ত ধরি, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? শঙ্কর মুক্ত ধরলে এরকম হলো, এখান থেকে এই গ্যামেট, এখান থেকে এই দুটো গ্যামেট এলো, এটার মধ্যে যদি ক্রস করি পসিবিলিটি এরকম থাকবে, এই যে আমার হওয়ার পসিবিলিটি আছে। হয় আমার যুক্ত হবে, হয় আমার যুক্ত হবে, নয় আমার শঙ্কর মুক্ত হবে, আর নয় আমার যুক্ত হবে। তার মানে এইটা হতে পারে, মানে বাবার এরকম শঙ্কর হতে পারে, শঙ্কর মুক্ত হতে পারে, মুক্তলতি, বাবা শঙ্কর মুক্তলতি হতে পারে। এই ক্ষেত্রে আমার এইটা পসিবিলিটি আসতে পারে, এটা আমি হতে পারি, মানে আমার যেহেতু যুক্তলতি আছে, ঠিক আছে? আর একটা কি হতে পারে, যেরকম আমি তো এখানে শিওর আমার মায়ের যুক্তলতি রয়েছে গালের সাথে লাগানো, বাবারটা আমি দেখিনি। ধর এবার দুজনেরটা আমি জানি না, তাহলে দুজনেরটা যদি আমি ধরে নিই যে শঙ্কর, শঙ্কর মানে শঙ্কর মুক্ত যদি ধরি, সেক্ষেত্রে আমার কি হতে পারে? শঙ্কর মুক্ত ধরলে দুজনের তো এরকম এরকম থাকবে, তাই তো? মা আর বাবা, ঠিক আছে? মা আর বাবার এরকম থাকবে। তাহলে এদের থেকে যে গ্যামেটটা পাবো, এই দুটো গ্যামেট, এর থেকেও এই দুটো গ্যামেট পাবো, এদের মধ্যে যদি ক্রস করি তাহলে কি কি পসিবিলিটি তৈরি হবে সেটা আমরা দেখে নিই। এরকম এরকম চারটে পসিবিলিটি তৈরি হবে, তাই তো? এই চারটে পসিবিলিটি তৈরি হচ্ছে। এবার এর মধ্যে দেখলাম হয় আমার লতিটা হতে পারে একদম পুরো মুক্তলতি, নালে শঙ্কর মুক্তলতি, নালে যুক্তলতি। তো এটা চান্সেস একটু কমই থাকে, কমই, মানে এরকম চারটের মধ্যে একটা আমার মধ্যে হলো, হতেই পারে, না হওয়ার কোনো, আমি বলছি না যে হবে না, হবে, কিন্তু ওটার চান্সেস অনেক হাই থাকে। আর তাছাড়াও আমি তোদেরকে বললাম যে যেহেতু আমি দেখেছি মায়ের হচ্ছে যুক্তলতি আর বাবার হচ্ছে, বাবারটা আমি দেখিনি, তো এই ক্ষেত্রে ওটা। কিন্তু বাবার যদি পুরোপুরি একদম বিশুদ্ধ হয়, একদম যদি বিশুদ্ধ হয়, তাহলে কিন্তু আমরা এটা আর পাবো না, তাহলে আমার যুক্তলতিটা আসবে না, তখন কিন্তু আমার শঙ্কর মুক্তলতি আসবে। তাহলে এই পোর্শনটা তোদের ক্লিয়ার? আই গেস এটা ক্লিয়ার। আর এর থেকে যা কোয়েশ্চেন দিক, যেরকম দিক, তোরা একদম পুরো ক্লিয়ার ভাবে নামিয়ে আসতে পারবি, যে কোনো কোয়েশ্চেন দিক। এরপরে এটা রিলেটেড ফিনোটাইপ জিনোটাইপও তোদের দিতে পারে, সেটা আমরা পড়বো, তখন আরো ভালো করে করতে পারবি। এরকম ভাবে যেরকম তোদের চেকার বোর্ড করতে দিক, যেরকম ক্রস দিক, যা খুশি বলে দিক, সেটাই তোরা নামিয়ে আসতে পারবি। এই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখা এই জন্য খুব দরকার। আমরা দেখে নিই এটা রিলেটেড আমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। হ্যাঁ, কোয়েশ্চেন আছে। এখানে দেখ, প্রত্যেক জীবের মধ্যে যে ভিন্নতা থাকে, বৈশিষ্ট্য সঞ্চারিত হয়, কিন্তু আলাদা কিছু যে তৈরি হয় ওটাকে আমরা কি বলছি? প্রকরণ বলে থাকি, প্রকরণ বলি। আর রোলার জীবের জন্য মানুষের কোন ক্রোমোজোম দায়ী? সেটা হচ্ছে 8 ক্রোমোজোমে যে জিন বর্তমান থাকে, যেরকম আমারটা দেখালাম যে আমার আছে। তাহলে আমরা কিন্তু আজকে অনেকটাই পড়ে ফেললাম,
অনেক কোয়েশ্চেনও বলতে পারিস যে সলভ করে ফেললাম। কতগুলো কোয়েশ্চেন সলভ করেছি একটুখানি আমরা দেখে নিই। সেটা হচ্ছে আমরা মোটামুটি, আমার যা মনে হলো মোটামুটি 6টা করে ফেলেছি, ঠিক আছে। এটা করেছি, এটা এটা এইগুলো করা হয়ে গেছে, আর এটাও করা হয়েছে, এটাও করা হয়েছে, আর এটাও করা হয়েছে। তাহলে মোটামুটি এইটুকুর মধ্যে কিন্তু 6টা করলাম। আর এগুলো রেলিভেন্ট কোয়েশ্চেন, ভাবিস না যে কি যা খুশি একটা, যা খুশি নয়, এরকম আমরা প্রচুর সলভ করব, অনেক অনেক সলভ করবো, তোদের আর কোনো কনফিউশনই থাকবে না। তাহলে আজকে এতটাই, এরপরে আরো ইম্পর্টেন্ট পার্ট আসছে, সেটা করব আমরা। তার আগে ভিডিওটা ভালো করে দেখে নে, যাতে এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে একদম কম্প্যাক্টলি ঢুকে যায়, যাতে এর থেকে যে কোনো কোয়েশ্চেন দিক তোদের আর কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটাই, চল টাটা।